আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। রাজনীতির বাজারে অনেক গল্প চালু আছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরেছেন ভারতের সাথে গোপন সমঝোতার মাধ্যমে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে দিল্লির সাথে গোপন চুক্তির দ্বারা। বিএনপির শীর্ষ পর্যায়ে অনেক র এজেন্ট আছেন। এরকম ধারণার উপর ভিত্তি করে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অবাক করার মতো বিষয় হলো বিএনপি এসব নিয়ে টু শব্দটি করেনি, করছেও না। বাকি সব ইস্যুতে তাদের অনলাইন অফলাইন বুদ্ধিজীবী গোষ্ঠী ব্যাপক সরব, কিন্তু এ ব্যাপারে না। যাই হোক, রিয়ালিটি হলো ঘরের শত্রু বিভীষণের কারণে বিএনপির সাথে দিল্লির একটা সমঝোতা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সেই সমঝোতার ধরন কি তা সহজেই আন্দাজ করা যায়। কিন্তু এর সাথে বাংলাদেশের সামরিক শক্তি ও সার্বভৌমত্ব জড়িত কিনা, বা রাজনৈতিক স্বার্থে বিএনপি বাংলাদেশের সামরিক শক্তির বিষয়ে ছাড় দিবে কিনা, সেটি হচ্ছে প্রশ্ন। সহজ ভাষায় এর উত্তর দেখাবো আপনাদের। আশা করছি নিরপেক্ষ মানসিকতা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরও একটি বিষয় একদম স্পষ্ট বলা দরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভারত প্রশ্নে তিনি একদম ক্লিয়ার এবং দেশপ্রেমিক। ওনাকে কন্ট্রোল করা ট্রাই করছে দলেরই কিছু নিমক হারাম। এক্ষেত্রে তারা ইউজ করছে দিল্লিপন্থী সেনা অফিসার এবং ভারতীয় হুমকির ইস্যুকে। এনিওয়ে, লেটস জাম্প ইনটু দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও। ভারতের সাথে বাংলাদেশের সামরিক প্রতিদ্বন্দ্বিতার মূল বিষয় হবে প্রতিরোধ, আক্রমণ নয়। ভারতের মতো বিশাল সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের মতো ছোট দেশের সামরিক শক্তির হিসাব সমান সংখ্যায় নয়। অর্থাৎ সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন কিংবা মিসাইলের সংখ্যায় আমরা ভারতের সমান হব না। কিন্তু আগ্রাসন ঠেকাতে হলে ভারতের জন্য এই যুদ্ধকে চূড়ান্ত লেভেলে ব্যয়বহুল করে তুলতে হবে। মানে বাংলাদেশে আগ্রাসন চালালে আমরা যেন ওদের প্রচুর সংখ্যক সেনা, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং এরকম সমরাস্ত্র ধ্বংস করতে পারি তেমন শক্তি গড়ে তোলা চাই। ভারতের জন্য যুদ্ধটা যত কস্টলি হবে, আগ্রাসনের ঝুঁকি ততই কমবে। এবং দিল্লি এমন কস্টলি যুদ্ধে জড়াবে না। অন্তত পাকিস্তান ও চীনের মতো প্রতিপক্ষকে পিছনে রেখে বাংলাদেশে কোনো সামরিক আগ্রাসন চালাবে না, যদি আমরা ডেটারেন্স পাওয়ার ক্রিয়েট করতে পারি। এটাই ভারতীয় আগ্রাসন ঠেকানোর মেথডিক্যাল প্রসেস। অ্যান্ড বিলিভ মি, ইট ওয়ার্কস। ভারতের অস্ত্রের সংখ্যার সাথে তাল মিলানো যাবে না, দরকারও নেই। বাট 100 থেকে 120টি কোয়ালিটি ফাইটার জেট, প্রচুর অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল, ল্যান্ড অ্যাটাক ক্রুইজ মিসাইল, লং রেঞ্জ গাইডেড রকেট, ল্যান্ড ও শিপবোর্ন অ্যান্টাশিপ মিসাইল, বিপুল সংখ্যক কম্ব্যাট অ্যান্ড কামিকাজি ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ল্যান্ড বেসড এয়ার ডিফেন্স রাডার, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস, পাওয়ারফুল ফরেন পার্টনারশিপ এবং মিলিটারি ডিপ্লোমেসির মাধ্যমে ডেটারেন্স পাওয়ার ক্রিয়েট করতে হবে। পাল্টা হামলার জবাব এবং কূটনীতি, এই দুই জিনিস দিয়ে দিল্লিকে আরামসে হ্যান্ডেল করা যায়। কারণ দিল্লি আন্তর্জাতিক আইনকে মারাত্মক ভয় পায়। বাংলাদেশের সাথে তাদের কোনো সীমান্ত বিরোধ নেই যে ক্যাচাল লাগাবে, যেমনটা তারা পাকিস্তানের সাথে করে। সো আন্তর্জাতিক আইন এখানে খুবই ক্রুশিয়াল একটি পয়েন্ট। প্লাস আরও একটি কাজ করা ফরজ, তা হচ্ছে আমাদের সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে দিল্লির পালাগুলোকে খুঁজে বের করে দয়ামায়াহীনভাবে করতে হবে। তা না হলে এই দেশে ভারত তার দালাল তৈরি করতেই থাকবে। কিন্তু আমরা যদি ওদের প্রতি কোনো দয়ামায়া না দেখিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করি, তাহলে প্রকাশ্য বা গোপনে কেউ দিল্লির দালালি করতে সাহস পাবে না, পরিণতির ভয় পাবে। কেবল এভাবেই ভারতের অশুভ রাক্ষসে হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব। পাকিস্তান তাই করেছে। এরপরই দিল্লি আফগানিস্তানের ক্রুদের ভাড়া করেছে পাকিস্তানকে রক্ষা করার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে এই কাজটি তারা সহজে করতে পারবে না। 7 সিস্টার্স তাদের বড় ঝুঁকি, মানে মিয়ানমারকে আমাদের পিছনে পুরোপুরি লেলিয়ে দিতে পারবে না। আপাত দৃষ্টিতে দেখলে একবার মনে হবে সামরিক শক্তির বিষয়ে বিএনপি ছাড় দিচ্ছে, আবার মনে হবে না, ঠিক আছে। রিয়ালিটি হলো 2/3 আসন পেতে গিয়ে বিএনপি লোকাল দালালদের কাছে অনেকখানি ধরা। আপনি বিএনপি সমর্থক বলে হয়তো সত্য মানতে পারছেন না, কিন্তু বাস্তবতা এটাই। তাছাড়া এইবার ক্ষমতা না পেলে বিএনপি বিলীন হয়ে যেত। তেমনি ক্ষুব্ধ হয়ে তৃণমূলের কর্মীরা লীগের সাথে যোগ দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিত। যাই হোক, বিপুল সংখ্যাগরিষ্ঠতার একটা বিনিময় তো বিএনপিকে দিতেই হবে। উপরন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের উপর একটা হুমকি সৃষ্টি করে রেখেছে দিল্লি। ওনার দেশে ফেরার আগে দিল্লির সাথে দল হিসেবে একটি ডিল স্ট্রাইক করেছে বিএনপি, যার ফলশ্রুতিতে দিল্লি জনাব তারেক রহমান এবং ওনার ফ্যামিলির উপর কোনো হুমকি সৃষ্টি করবে না। বিনিময়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে আওয়ামী লীগকে আপাতত হলেও রাজনীতিতে ফিরতে দিবেন, 72-এর সংবিধান অটুট রাখবেন এবং জুলাই গণহত্যার বিচার স্লো করে দিবেন। পাশাপাশি হাসিনার আমলে সম্পাদিত গোপন চুক্তিগুলো বাতিল করবেন না। ওদিকে দালালদের মাধ্যমে এমন ব্যবস্থা করেছে যেন দিল্লির পাল্টো সামরিক ও বেসামরিক অফিসারদের সরানো না হয়, গোয়েন্দা সংস্থার সিস্টেম যেন না ভাঙে।
অর্থাৎ ডিজিএফআই, এনএসআই, এসবি, পিবিআই আগের মতোই থাকবে। দিল্লি এসব অটুট রাখতে চায়, কারণ হাসিনার আমলে তারা এসব ইনস্টিটিউট দালাল দিয়ে ভরিয়ে ফেলেছে। ইন্টেলিজেন্স কমিউনিটিতে 80%ই দিল্লির আদর্শিক গোলাম। এদের প্রায় সবাই ইন্ডিয়া ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাতে ট্রেনিং পাওয়া। এদের নিউট্রালাইজ করে ফেললে বাংলাদেশে ইন্ডিয়ার সবচেয়ে বড় অস্ত্রটি ধ্বংস হয়ে যাবে। তাই এদেরকে অক্ষত রাখার জন্য দিল্লি সর্বোচ্চ চেষ্টা করছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও দিল্লির প্রেসক্রিপশন আছে। এটা তারা ডিরেক্টলি প্রধানমন্ত্রীকে বলবে না, বরং ইনডিরেক্টলি চারপাশে থাকা দালালদের একটা অংশ তাকে বোঝাবে তুরস্ক থেকে অস্ত্র কেনা যাবে না, চীনের সাথে কৌশলগত চুক্তি করা যাবে না, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে অথবা মিনিমামে নামিয়ে আনতে হবে। অর্থাৎ কৌশলে তুরস্ক, চীন, কাতার এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক হতে দিবে না দিল্লি। বাংলাদেশকে এই শক্তিগুলো থেকে সরিয়ে একা করে ফেলবে। ফলে কূটনৈতিক শক্তির দিক দিয়ে আমরা দুর্বল থাকব, যা আলটিমেটলি দিল্লির জন্য সুবিধাজনক। আর এই জন্যই লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সরিয়ে দেওয়া হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে বিএনপির স্পষ্ট কোনো নীতিমালা নেই। মানে অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়, সামরিক শিল্প স্থাপন এবং বাহিনীর আকার বৃদ্ধি নিয়ে বিশেষ কোনো প্ল্যান নেই। এসব বিষয়ে সুদক্ষ এমন কোনো ব্যক্তিকেও নিয়োগ দেওয়া হয়নি। ফলে মনে হচ্ছে এমন একটি সিরিয়াস বিষয়ে বিএনপি জাস্ট উদাসীন। ডিফেন্স ইস্যুজে উদাসীনতার ফলাফল পিলখানার মতো দুর্যোগ অথবা সামরিকভাবে আক্রান্ত হওয়া। 2004 বা 5 সালে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশ আর্ম ফোর্সেস মডার্নাইজেশন প্রোগ্রাম চালু করেন। অনেকে বলেন যে সেটি ছিল ফোর্সেস গোল 2020। হাসিনা ক্রেডিট নেওয়ার জন্য তা চেঞ্জ করে নাম দেয় ফোর্সেস গোল 2030 এবং সামরিক শক্তি বৃদ্ধি ঠেকিয়ে দেয়। সমরাস্ত্র ক্রয় এবং সামরিক শিল্প স্থাপন নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি যে বেশ কয়েকটি মাধ্যমে দিল্লি তার স্বার্থ হাসিলের চেষ্টা করবে। এজন্য প্রথম যে কাজটি তারা করবে তা হল ইকোনমিক ইস্যুস ক্রিয়েট করা। অর্থমন্ত্রী অমিত শাহর একান্ত ভৃত্য। মন্ত্রী হয়েই সে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সবচেয়ে দক্ষ গভর্নরকে সরিয়ে দিয়েছে। সো অনেক কিছু বোঝার আছে। অর্থনীতি যদি দিল্লির লোকেরা কন্ট্রোল করে, তবে সমরাস্ত্র ক্রয়ে প্রয়োজনীয় টাকার যোগানেও টান পড়বে। প্রধানমন্ত্রীর সামনে এমন সব জটিলতা দেখানো হবে যে তিনি ওয়েপন্স প্রোগ্রাম বাতিল করতে বাধ্য হবেন। গরিব তুরস্ককে রিজিওনাল পাওয়ারে পরিণত করেছেন এরদোয়ান একাই। দক্ষতা, বুদ্ধিমত্তা, দৃঢ়তা আর ক্লিয়ার ভিশন দিয়ে তিনি এই পর্যায়ে এসেছেন। এজন্য অনেক সময় নিজ দলের অনেক বর্ষীয় নেতাকেও বহিষ্কার করতে হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং মিলিটারি পাওয়ার নিয়ে পশ্চিমাদের হয়ে দালালি করা কাউকেই তিনি দলে রাখেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এমন কোনো পলিসি না ফলো করেন, তবে আলটিমেট লস বিএনপি, বাংলাদেশ এবং জিয়া পরিবারের। এই সিচুয়েশন থেকে বাঁচতে হলে দরকার স্ট্রং ডিফেন্স পলিসি। কারণ একজন প্রধানমন্ত্রীর হাতে যদি শক্তিশালী বাহিনী থাকে, তাহলে যে কোনো বিদেশি ষড়যন্ত্র রুখে দেয়া কোনো ব্যাপারই না। 2016 সালের 15 জুলাই টার্কিশ আর্মির সেকুলার অংশটি কু করে। তখন এরদোয়ানের এক ডাকে তুরস্ক জুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যান, শহীদ হন। ভোরের আলো ফোটার আগেই ষড়যন্ত্রকারীরা জনগণের হাতে কট খায়। এরপর এরদোয়ান সরকারি প্রতিষ্ঠান থেকে 60,000 দালাল নির্মূল করেন। জনাব তারেক রহমান যদি এমন স্ট্রং ডিফেন্স পলিসি বাস্তবায়ন করতে পারেন, তাহলেই সব দিক রক্ষা পাবে। এজন্য দরকার দ্রুত সমরাস্ত্র ক্রয় এবং সামরিক শিল্প স্থাপন। কারণ অস্ত্রই শক্তি, বাকি সব মিথ্যা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।